নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। 6 এপ্রিল রামনবমী, ইতিমধ্যেই সাজো সাজো রব। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। রামনবমী ঘিরে যে বিতর্কটা আজকে উঠে আসছে, রামনবমী কি বাংলার সংস্কৃতির অঙ্গ, নাকি একে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে? একটা যুদ্ধংদেহী মেজাজে রামনবমী কি পশ্চিমবঙ্গের বুকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা কি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিচ্ছে? বাঙালিরা কি এই রামনবমীর সঙ্গে যুক্ত? আজ আমরা যাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব, এই রামনবমীর যিনি মিছিলের অন্যতম উদ্যোক্তা সঞ্জয় ত্রিপাঠী, আমাদের সঙ্গে আছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রণব দত্ত, এবং আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। আপনাদের প্রত্যেককেই স্বাগত আমার চ্যানেলে। একটু আর কারেকশন সঞ্জয় করবো। বাবু, আপনারা, হ্যাঁ, আপনাকে দিয়ে শুরু জিওলজিক্যাল করছি। আপনার রামনবমী উদযাপন সমিতি দক্ষিণ দমদমের তরফে 6 এপ্রিল কি প্রোগ্রাম রেখেছেন? আপনার প্রোগ্রামটা কি হবে? আমরা সকালবেলায় 8টা সাড়ে 8টা নাগাদ আমরা দমদম হনুমান মন্দির থেকে আমাদের শোভাযাত্রা বেরোবে। সেই শোভাযাত্রা নাগেরবাজার হয়ে, নাগেরবাজার থেকে ডান দিকে ঘুরবে, যশোর রোড হয়ে বাঙুর এভিনিউ, বাঙুর এভিনিউ দিয়ে সোজা যাবে ভিআইপি মোড়, ভিআইপি মোড় থেকে ডান দিকে ঘুরবে লেক টাউন ভিআইপি মোড়, তারপরে আবার ডান দিকে গিয়ে লেক টাউনের যে বাল হনুমান মন্দির আছে সেইখানে গিয়ে শেষ হবে। হুম। কত লোক ভাবছেন হবে এই মিছিলে? গত কয়েক বছর ধরে প্রত্যেক বছর আমাদের শোভাযাত্রার সংখ্যা প্রচুর বাড়ছে। 2023-এর থেকে 2024-এ অনেক বেড়ে গেছিল। এবছর আমরা আশা করছি গত বছরের থেকেও আরো অনেক বেশি সংখ্যায় আমাদের এই শোভাযাত্রায় লোকে আসবে। তো হঠাৎ করে আপনাদের কবে থেকে মনে হলো যে এই যে ধুমধাম করে রামনবমী পালন করবো? হঠাৎ রামনবমী কেন? আমাদের তো এতগুলো উৎসব আছে, হঠাৎ ধুমধাম রামের প্রতি এত টান কেন? এটা হঠাৎ করে নয়। এটা আপনারা যদি ভাবেন যে এটা বহুদিন ধরেই চলছে, হয়তো লোকের মুখে আপনারা হয়তো ইয়ে হয়নি, প্রত্যেক বছর ধরেই হয়, দীর্ঘকাল ধরে হয়। রাম তো কোনো একটা জায়গার নন, উনি রামের ভক্ত সারা পৃথিবী জুড়ে আছে। প্রায় প্রত্যেক বছরই এত বছর ধরে শোভাযাত্রা হয়ে এসছে, এটা নতুন কিছু না। না, কিন্তু আমরা যেটা দেখেছি সঞ্জয় বাবু, ধরুন আমাদের এই যে যে বড় হয়ে ওঠা, তার সেখানে সেখানে যে ঠাকুরের যে পুজো দেখতাম, সেটা দুর্গা ঠাকুর, কালী ঠাকুর বা অন্য, কিন্তু এই যে রামকে ঘিরে যে উৎসব, বা এই যে আপনাদের বলতে পারেন যে জাগরণ, সেটা কিন্তু আর কি কয়েক বছরের ঘটনা, তাই নয় কি? না, একদমই না। আপনি দুর্গাপুজো বললেন, অথচ আমরা যেটাকে বলি যে দুর্গাপুজো, বাঙালিদের এই 4 দিন আমরা যে তাকিয়ে থাকি, সারা বছর ধরে 4 দিনের দিকে তাকিয়ে থাকি, এই দুর্গাপুজোই তো শ্রী রামচন্দ্র শুরু করেছিলেন অকাল বোধন নাম দিয়ে। ফলে দুর্গাপুজো আমরা করতে পারি, আর অকাল বোধনের পরে যেটা শুরু হয়েছে আর রাম নবমী আমরা করি না, সেটা ঠিক নয়। শোভাযাত্রা আগেও বেরোতো, এখনো বেরোয়, আকারে বড় হয়েছে, কিন্তু এটা বরাবরই হয়ে আসছে, বহু বছর, মানে যুগ যুগ ধরেই হয়ে আসছে। দেবাশিসকে আমি এখান থেকে করি। দেবাশিস, আহ আপনিও কলকাতায় বড় হয়েছেন, আমরাও কলকাতায় বড় হয়েছি। আপনি রামনবমীর উৎসবকে কিভাবে দেখছেন? যে এটা কি হঠাৎ করে এরকম হলো, নাকি সঞ্জয় বাবু যেটা বললেন আমাদের পরম্পরার অংশ? না না, আমাদের পরম্পরার এটা অংশ নয়, কারণ আমরা তো কখনো দেখিনি। আমরা তো এত বছর, 50 ঊর্ধ্ব বয়স আমাদের, আমরা তো এতদিন ধরে বড় হয়েছি। এটা আজকে 2026-এর ভোট সামনে আছে, বিজেপি যে এটাকে একটা হিন্দু ভোটকে একত্রিত করার একটা পথ হিসেবে বেছে নিয়েছে। মানে আপনি ভাবুন, কোন রাজনৈতিক দল যখন এই ধর্মীয় জিনিসটাকে হাতিয়ার করে এগোতে চায়, তাহলে তো সেটা তাদের রাজনৈতিক দৈন্যতাই প্রকাশ পায়, তাই নাকি? মানে তার কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয়। আপনি বলতে পারেন, মানে আমরা কবে, মানে কোন মানুষ যুদ্ধ বা অন্যায় বা শোক এছাড়া মানুষ অস্ত্র তুলে নেয় কখন? মানে আজকে এই রামনবমীর মিছিলে যে অস্ত্র নিয়ে চলবে, এটাকে কন্ট্রোল করবে কে? মানে এই যে নতুন করে এটা শুরু হয়েছে, যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, এমনি তো আমাদের পশ্চিমবঙ্গকে অলরেডি বিজেপি তৃণমূল যেভাবে এগোচ্ছে, তাতে একটা ধর্মীয় অস্থিরতা তো তৈরি করেছে, এবং পরবর্তীকালে কি হতে চলেছে আমরা কেউ জানি না, এবং অত্যন্ত খারাপ জায়গায় আমরা আছি। আমরা বারবার বাম জমানার কথা বলি, কিন্তু 34 বছরে আমরা খুব খারাপ থাকলেও এরকম অস্থির পরিবেশ তৈরি হয়নি।
আমার বক্তব্য হচ্ছে আজকে এই যে রাজনৈতিক বৈনতার কথা আমি বারবার করে বলছি, তার কারণ আমাদের অভয়া কে ছিলেন? তিনি তো কোনো মুসলিম ছিলেন না, তিনি তো হিন্দু মানুষ ছিলেন। তো সেই অভয়াকে যেভাবে হত্যা করা হয়েছে, তার জন্য কত বড় মিছিল আজকে বিজেপি বের করেছেন, কতবার বের করেছেন, এবং কিভাবে সেটাকে নিয়ে ফাইট করেছেন আপনি জানেন না। আমরা আজকে দেখেছি দিনের পর দিন মানুষ চাকরি পায়নি, রাস্তায় বসে আছে। সেই মানুষগুলোর মধ্যে প্রচুর হিন্দু ছিল, প্রচুর মুসলিমও আছেন। যে হিন্দু মানুষগুলো, হিন্দু ছাত্র, আমি ছেড়ে দিলাম মুসলিমদের কথা, যে হিন্দু ছাত্রগুলো আজকে চাকরি পাননি, যেভাবে রাস্তার পর রাস্তা বছরের পর বছর বসে আছেন, তার জন্য বিজেপিরা কতবার মিছিল করেছেন। আসলে এই যে আসলে বিজেপির কাছে সেই ইস্যুগুলো নেই, কারণ বিজেপি তো দুটো দাঁত, এক মানে হাতির মতো, মানে একটা দাঁত যে দেখাচ্ছেন সেটাতে মানুষকে ধর্মীয় আবেগে উস্কাচ্ছেন, উস্কে তারা নিজেদের ভোট একত্রিত করার চেষ্টা করছেন। আর একদিকে রয়েছে যে তলে তলে তৃণমূলের যে যেগুলো দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে ওনারা লড়তে পারছেন না। কারণ আপনি দেখেছেন 2016 সালের পর থেকে আজ অব্দি সিবিআই ইডি ইস্যুতে কোনো মামলার কনভিকশন হয়নি, এবং সেটা খুব প্রি প্ল্যান্ড। এবং সেই জায়গাতে আমাদের বক্তব্য যে আজকে মানুষকে এইভাবে উত্তেজিত না করে আজকে দেবাশিস, বিরোধী দল। দেবাশিস, এটা তো কোনো আর কি বিজেপি নয়, এটা তো নানা সামাজিক সংগঠন করছে, ফলে সামাজিক সংগঠনের করতে আপত্তি কোথায়? আজকে না যদি না আমরা আমি দুর্গাপুজোর প্রসেশন হতে পারে, আজকে যদি দুর্গাপুজোর কার্নিভাল হতে পারে, তাহলে রামের পুজো করতে আপত্তিটা ঠিক কোনখানে আমাদের? আর রামের আমরা পুজোতে কি কোনো আপত্তি মানসিকভাবে নেই। মেনে নিতে পারছি না? কারণ রা- ধরুন, আমি রা- আপনাকে যদি উল্টো প্রশ্ন করি, আমরা যখন ছোটবেলায় এরকমও তো বলতাম যে রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টা আমার কি, এ কথা তো আমরা ছোটবেলায় বলতাম নাকি? একেবারে একেবারে, হ্যাঁ 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 হ্যাঁ, একেবারে বলতাম। মানে রামের সাথে কোন, দেখুন, যে রামকে আমরা চিনি, বাল্মীকির যে রাম, তুলসীদাসের যে রাম, সেই রাম অনেক শান্ত, সেই রাম অনেক মানে রামের অস্ত্র তুলে নেননি কোনো রাম। কিন্তু আজকে যে রামের কথা বলা হচ্ছে তাকে একটা উগ্র রূপে দেখানো হচ্ছে বিজেপি। আমি বারবার বিজেপি বা আরএসএস এর কথাটা কেন বলছি, এটা তো আজকে এই যে আজকে হাইপ করেছে, বা আপনিও যে প্রোগ্রামটা করতে বাধ্য হচ্ছেন, আপনি কোনো মানে সমাজসেবীরা করছে বলে করছেন প্রোগ্রামটা, এরকম নয়। সমাজসেবীরা প্রচুর প্রোগ্রাম করেন। আমি জানি না আপনি অভয় ইস্যুতে কটা প্রোগ্রাম করেছেন, আমি জানি না আমরা আপনি অনেক করেছি, একাধিক করেছি, একাধিক। ছাত্রদের অভয়া ইস্যুতে আমি ছাত্রদের একাধিক নিয়ে যে, প্রোগ্রাম করেছি, নানা পার্সপেক্টিভ আমি আমি ধরেছি। বলছি যে আমি বলছি যে আপনি আজকে বলুন আমাদের কাছে কি ইস্যুর অভাব পড়েছে? মানে ধর্ম তো আমার নিজের কাছে, আমার বিশ্বাস আমার নিজের, আমাকে সেটাকে বাইরে আনতে হবে কেন? সেই ইস্যুতে বিজেপির বিরোধী দলনেতাকে শুভেন্দুকে হুঙ্কার ছাড়তে হবে কেন? তার মানে কি এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? এটাকে আমরা অস্বীকার করতে আপনি চাইলে করতেই পারেন, কিন্তু আমার আপত্তি এখানেই যে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানো হচ্ছে। আসলে হিন্দু শাস্ত্র বিরোধী সমস্ত রকম কাজ এই বিজেপি নেতারা করেন। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন যে মনু সংহিতাতে, ওরা তো মনুকে মানে, মনু সংহিতাতে বলা আছে যে কোনো বিবাহিত পুরুষ যে কোনো ধর্মীয় আচার আচরণ করতে গেলে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে করতে হবে। আজকে নরেন্দ্র মোদী যখন অযোধ্যার মন্দির উদ্বোধন করতে গেছিলেন, উনি কি ওনার স্ত্রীকে সঙ্গে রেখেছিলেন? আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত পোস্টার থেকে শুরু করে সমস্ত জায়গায় ওই রামের আঙুল ধরে উনি টেনে নিয়ে যাচ্ছেন, সেখানে বিশাল বড় করে মোদির ছবি এবং রামের ছবি ছোট করে। তো এটা ওনার কি এই ধৃষ্টতা আছে? বিজেপির কি এই ধৃষ্টতা আছে আমাদের পুরুষোত্তম রামকে নিয়ে এইভাবে ছেলে খেলা করার? আসলে বিজেপি রামকে ইউজ করছে, এটা আপনাদের বলতে হবে বা আপনাদের বলা উচিত যে ধর্মকে ওরা ইউজ করছে মানুষকে বোকা বানানোর জন্য। এই ধর্মের আফিমে ওরা যেটা করার চেষ্টা করছে, 2026 ওদের সামনে আছে, রামনবমীর মিছিলে কত জমায়েত করতে পারে ওরা ভাবছে, সেই জমায়েত মানে সেটা ওদের ভোটে রূপান্তরিত হবে। সেটাই একমাত্র কারণ। আপনি এবার আমাকে যেদিক দিয়ে ঘোরার অরূপ বাবু, মূল কারণটা কিন্তু এটাই। আসলে ওরা কিন্তু হিন্দু শাস্ত্র মানে না, এবং হিন্দুদের যদি ডেভেলপমেন্টের কথা বলেন সেখানে ওরা কিছু করতে পারে না। আপনি ডেভেলপমেন্টের কথা বলতে বলুন, সেটা নিয়ে মিছিল করতে বলুন, সেটা নিয়ে ইস্যু করতে বলুন, একটা লোক জোগাড় করতে পারবে না। আসলে ধর্মের নামে মানুষের, যেহেতু ধর্মের ধর্মভীরু মানুষ, সেই মানুষকে ওরা উস্কাতে পারছে হিন্দু ধর্মের নামে। এর আগে মহাকুম্ভ আপনি দেখেছেন যে কিভাবে করেছে। মহাকুম্ভের আমি তাও ধরে নিলাম একটা জায়গা রয়েছে, এটা ইকোনমিক দিক ছিল, ব্যবসার দিক ছিল। রামনবমীতে আজকে মানুষকে এভাবে রাস্তায় নামিয়ে, এইভাবে যদি অস্ত্রশস্ত্র নিয়ে মানুষ রাস্তায় নামে, তাহলে কি কি হতে পারে? এর এর দায়িত্ব কে নেবে? বিজেপি নেতারা নেবেন? দেবাশিস, আমি আপনার পার্সপেক্টিভ শুনলাম, আমি এবার প্রণব বাবুর কাছে আসি। প্রণব বাবু, আপনারা যে এই যে ধরুন মিছিলটা করছেন, দেবাশিসদের যেটা আশঙ্কা গোলমাল হতে পারে, আপনার মেরুকরণের জন্য করছেন, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, এখানে অবাঙালিরা বেশি, সত্যি কি আপনি মেরুকরণের জন্য করছেন, না কেন করছেন, নাকি আপনার ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য করছেন? আচ্ছা, প্রথমে পিপল নিউজ ভয়েসের দর্শকদেরকে আপনাদের মাধ্যমে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, আরেকটা কারেকশন আমি করে দিচ্ছি শুরুতেই, সেটা হচ্ছে আমি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে নয়। ও, সরি। আর আর দেবাশিস বাবু যে রাজনৈতিক বিষয়টা বলছেন, এখানে আমাদের যে
এই রামনবমী কখনোই রাজনীতির সঙ্গে কখনো কোনো কালে জুড়ে ছিল না, আজও নেই, আগামী দিনও থাকবে না। বিষয়টা হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে আমাদের এই ভারতবর্ষের ইতিহাসটাকে যদি জানতে হয়, ভারতবর্ষের ইতিহাসে রাজনীতির যারা কারবারি, যারা রাজনীতি করছেন, তারা রাজনীতির মতো করে রাজনীতি করছেন। আমাদের সংস্কৃতিকে বয়ে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে প্রতিটা ভারতীয় নাগরিকের একটা দায়িত্ব। ভারতের রামের যে মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ তাকে আইকন করে, তাকে আইডিয়াল করে যে মানুষ তার জীবন শৈলী তৈরি করছে, সেই পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ রাম একটা আমাদের কাছে আদর্শ দেবতা বা আদর্শ পুরুষ। তার যে সংস্কৃতি, তার যে জীবন চরিত্র, সেটাকে আমাদের সামনে তুলে ধরা এবং আগামী যে জেনারেশন তাদের সামনে রামকে তুলে ধরা, রামের মতো করে জীবন চরিত্র তৈরি করা, মর্যাদা পুরুষোত্তম হিসেবে তাকে দেখা, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। অর্থাৎ রামের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই উদ্দেশ্য। আর ইকোনমির ব্যাপারে যেটা বলছি, দেখুন রাম মন্দির নিয়ে এর আগে অনেকে অনেক কথা বলেছেন। রাম মন্দির উদ্বোধনের পর ভারতবর্ষের ইকোনমি কিন্তু ওই রাম মন্দিরকে কেন্দ্র করে অনেকটাই বেড়েছে। কিছুদিন আগে যে রিপোর্টটা আমরা দেখলাম, 396 কোটি টাকা ভারত সরকারের কোষাগারে ট্যাক্স ঢুকেছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে। অর্থাৎ এই যে বিষয়টা, যারা এটাকে রাজনীতির চোখে দেখছেন, আমি তাদের সঙ্গে সহমত নই। ভারতবর্ষের সংস্কৃতি সবসময় কিন্তু রাজনীতি কেন্দ্রিক কেন্দ্রিক মানে কেন্দ্রে রাজনৈতিক ভাবে চালিত হয় না। ভারতবর্ষের একটা নিজস্ব সংস্কৃতি আছে। সেই সংস্কৃতিটা তাকে বয়ে নিয়ে যাওয়াটা প্রতিটা ভারতীয় নাগরিকেরই কর্তব্য, এটাই আমি মনে করি। এবং যেখানে আরেকটা যেটা আসে, ধরুন যখন বলা হয় যে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়, তখন যেটা বলতে বলা হয় যে এটা অবাঙালি লোকের মিছিলে অনেক ভিড় বেশি, বাঙালিরা সেখানে নেই। আচ্ছা, একটা কথা বলুন, বাংলা কি ভারতীয় সংস্কৃতির বাইরে? বাংলাকে তো আমরা কখনোই ভারতের বাইরের কোনো একটা আলাদা সংস্কৃতি বা আলাদা রাজ্য হিসাবে বা একটা দেশ হিসাবে ভাবি না। বাঙালি বা বাংলা ভারতীয় সংস্কৃতির অঙ্গাঙ্গি ভাবে যুক্ত ভারতীয় সংস্কৃতির সাথে। তাহলে আমরা ভারতীয় সংস্কৃতিটাকে কেন বাংলা থেকে আলাদাভাবে দেখছি? বাংলাতে কি কালচারাল মার্কসিজমটাই কি আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে পড়ে? যে বাংলায় দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখে এসেছি, সেটাই কি আমাদের বাঙালি সংস্কৃতি বলে মনে হয়? আমাদের বিপ্লবীরা যে সমস্ত বাংলার যারা যারা স্বনামধন্য, যারা বিপ্লবী বলুন বা বিভিন্ন মহাপুরুষ বলুন বা আধ্যাত্মিক পুরুষ, স্বামী বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ বলুন, ঠিক আছে, তাদের যে সংস্কৃতি, তারা কি কখনোই বাংলাকে বা ভারতকে বাদ দিয়ে তাদের কখনো কোনো বক্তব্য ছিল? আমরা কি সেটা কি কখনো বলতে পারি বুকে হাত দিয়ে যে না, বাংলার জন্য ওরা শুধু আলাদা করে যা ওনারা বলে গেছেন তা বাংলাকে কেন্দ্র করে বলে গেছেন, ভারতীয় সংস্কৃতি বা সনাতনী সংস্কৃতিকে উপেক্ষা করে বলে গেছে, আলাদা করে বাংলাকে আহ, তুলে ধরেছে? সেটা কিন্তু কখনোই নয়। অতএব আজকে যেভাবে মানুষকে বিপথে চালনা করার চেষ্টা হচ্ছে, কিছু মানুষ শুধু রাজনীতি বা বিজেপি কার্যক্রম হিসেবে জুড়ে দিয়ে বিষয়টাকে ছোট করে দেখানো হচ্ছে, সেইটা কিন্তু এদের একটা মানে একটা নেগেটিভ তৈরি করে দেওয়া, যে এটা একটা উত্তর ভারতীয় কালচার বা একটা অবাঙালি কালচার। আদতে সেটা কখনোই নয়। ভারতীয় সংস্কৃতি, সাহিত্য সবকিছুর মধ্যে পরতে পরতে রাম এবং রামায়ণ জুড়ে আছে। অরূপ, দেবাশিস, অরূপবাবু আপনি একটু এক একটা লাইনে পয়েন্ট, কাউন্টার দিন, আমি সঞ্জয় বাবুর এক কাছে লাইন যাব। আমি বলছি হ্যাঁ, যে উনি হ্যাঁ, যে বলুন। উনি বললেন যে উনি রাজনীতির কারবারিদের সঙ্গে একসাথে নন, কিন্তু উনি কালচারাল মার্কসিজম নিয়ে কথা বললেন, বেশ ভালো কথা। ওনাকে আমি মনে করিয়ে দিতে চাইছি যে বিবেকানন্দ ভারতবাসী হিসেবে কথা বলতেন, তখন কিন্তু 21% মানুষ ছিল হিন্দু। কোনোদিন বলেনি আমি সনাতনী হিন্দুর হয়ে কথা বলছি, উনি বিবেকানন্দর কথা বলছেন। ওনাকে আমার একটা প্রশ্ন আছে, উনি যে বাংলা সংস্কৃতির কথা বলছেন, বাল্মীকি এবং তুলসীদাসের লেখা রামায়ণে কোন রাম অস্ত্র তুলে নিয়েছিলেন? কোথায় রামের চরিত্রে অস্ত্র নিয়ে মিছিলের কথা লেখা আছে রামনবমীতে? একটু বলতে বলবেন ওনাকে। কৃত্তিবাস ছাড়া অন্য কোনো রামের এই উগ্র চরিত্র দেখানো হয়নি। অতএব ওনারা কৃত্তিবাসের যে রাম সেই রামটাকে আমরা বাংলার রাম হিসেবে ধরি না। উনি এটা বারবার মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ব্যাপারটা কিন্তু এরকম, মানে আমরা এই যে বারবার বলা হচ্ছে না এই রামনবমীটা বহিরাগত, এর একটা বড় কারণ হচ্ছে যে বাল্মীকির রামায়ণ
তুলসীদাসের রামায়ণে কখনো রামকে এইভাবে দেখানো হয়নি যেটা কৃত্তিবাসের রামে দেখানো হয়েছে। সেটা সেটা অন্য বিতর্ক। সেখানে কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার শাস্ত্রের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটাই আমার না, বক্তব্য। সেটা তো আপনি কিভাবে দেখতে চাইবেন, আপনি কোনটাকে সামনে আনতে চাইবেন? সঞ্জয় বাবু বলুন, আপনার কি উত্তর আছে? সঞ্জয় বাবু কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি যখন বলছেন বাংলার রামচন্দ্র বাংলার নয়, তার মানে এটা আপনি বাংলাকে দুভাবে না, বাংলার ইন্টারপ্রেট। রামচন্দ্র বাংলার নাম আমি বলিনি। আচ্ছা, আমি উনি বলিনি। তো উনি যেটা বলছেন যে আর কি, এই যে রামের এই অস্ত্র, সেটা না, সেটা সব আর সেটা কি তো রামের। আপনার হ্যাঁ, প্রশ্ন, যেটা আপনার প্রশ্ন, যেটা ওনার প্রশ্নে আসবো, কোনো চিন্তা নেই, ওনার প্রশ্ন হ্যাঁ, আসবো। বলুন। কারণ হ্যাঁ, উনি তো আপনাকে আমি বলেছেন জানি। হ্যাঁ, কৃত্তিবাসী রামায়ণটা নাকি উনি মানে বাংলার হয়ে কথা বলতে চাইছেন, বাংলার সংস্কৃতি নিয়ে। এদিকে বলছেন যে কৃত্তিবাস রামায়ণটা উনি মানেন না, অথচ কৃত্তিবাস রামায়ণই বাংলার প্রথম রামায়ণ, মানেন নাও বাংলা বলেনি। ভাষায় প্রথম লেখা রামায়ণ। এই বিজেপির তো সমস্যা এবারে এটা, আমাকে একটু কথাকে বলতে টুইস্ট দিন, করে দিচ্ছে। আপনি যখন কথা বলেছেন ডিস্টার্ব তো করিনি। হ্যাঁ, তো আহ, প্রথমে যখন আপনি বলছেন বাংলা, তখন আপনি সেটাকে ইন্টারপ্রিট করছেন একটা একটা জায়গা, একটা প্রদেশ, একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছেন। এবং বাংলা বলতে আরেকটা জিনিসও আসে, সেটা হচ্ছে ভাষা। তার মানে যদি আমি প্রথমটা যদি ধরি একটা প্রদেশ, একটা রিজন, একটা বাউন্ডারি যদি দিই, তাহলে কি আপনি বলবেন তামিলনাড়ুতে এক রকমের ভগবান আছেন, কেরালাতে এক রকমের আছেন, তেলেঙ্গানাতে এক রকমের আছে, আপনি অন্ধ্রপ্রদেশে এক রকমের আছে, হিমাচলে এক রকম আছে, পাঞ্জাবে এক রকম আছে? সেটা তো নয়। এই সব জায়গাতেই যেমন বিভিন্ন মতাবলম্বী মানুষ আছে, সেখানে প্রভু রামের যেমন ভক্তরা আছে, সেরকম অন্যান্য মতাবলম্বী আছে। এবারে সেই কারণে একটা এরিয়া জুড়ে এটাকে বেঁধে রাখাটা, এটা একটা চেষ্টা, কিন্তু এটা একদমই মানে ভুল। কারণ আরেকটা হচ্ছে যে আরেকটা ইন্টারপ্রিটেশন আপনি বাংলাকে করতে পারেন ভাষা হিসেবে। তো বাংলা যাদের মাতৃভাষা, তাকে আমরা যদি বলি বাংলা, আমরা জানি 47 সালে বাংলা ভাষা হিসেবে দেশটা ভাগ হয়নি। বাংলাদেশ যেটা ছিল সেটা কিন্তু ভাগ হয়নি, ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। খুব স্বাভাবিকভাবেই আজকে সেই হ্যাঁ, বাংলাদেশের 92% লোক সেই মতাবলম্বীতে বিশ্বাস করে না, তারা অন্য অন্য মতাবলম্বী। তো খুব স্বাভাবিকভাবেই তারা রামচন্দ্রকে মানবে না। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রামচন্দ্রকে মানার জন্য কোনো টেরিটরি, কোনো রিজন স্পেসিফিক কিংবা কোনো ভাষার স্পেসিফিক নয়। রামের ভক্ত যেরকম ইন্দোনেশিয়াতে আছে, বালিতে আছে, থাইল্যান্ডে আছে, সেরকম বাংলাতেও আছে, সারা বিশ্ব জুড়ে আছে, পাঞ্জাবেও আছে, তামিলনাড়ুতেও আছে। তো ফলে আপনার রামকে এই যে একটা বেঁধে দেওয়ার যে একটা প্রবণতা গত কয়েক বছর ধরে চলেছে, সেইটা কিন্তু ধোপে টেকে না। এবং এটা কারা করে? 34 বছর ধরে আমরা দেখেছি যে মার্কসকে, যিনি জার্মান ছিলেন, লেনিন, স্ট্যালিন, ওনারা সোভিয়েত ছিলেন, রাশিয়ান ছিলেন, মাও চাইনিজ ছিলেন, ইনাদেরকে আমাদের ঘরে, রান্নাঘরে, স্কুলে, মাঠে, সব জায়গায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, অ্যাজ ইফ যেন ওনারা বাঙালি। সেইটা যখন ফেল করে, আজকে তারা সেই প্রচেষ্টাটা আজকে শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে। সেই প্রচেষ্টাটা ফলে আজকে মানে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে রাম রাম বাঙালিদের নয়। অথচ যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে বাংলার সবচেয়ে বড়, আমরা যে দিকতে তাকিয়ে থাকি, অর্থাৎ 4 দিন, বছরে 4 দিন, সেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোই স্টার্ট করেছিলেন আমাদের রামচন্দ্র। তাহলে আমরা যদি বলি যে না, রাম আমাদের নয়, অথচ দুর্গাপুজো আমাদের, এই ডাইকটমি, এইটা লক্ষ্য করবেন। সারা পৃথিবীতে যখন দীপাবলি পালন করা হয়, অর্থাৎ রামের প্রত্যাবর্তন অযোধ্যায়, আমাদের বাংলাতেও আমরা সেটাকে পালন করি। তাহলে আমরা সেখানে আমরা দীপাবলি পালন করব, কিন্তু বলবো যে না, রাম আমাদের নয়। আর তারপরে আসুন, যেটা উনি বললেন যে উনি কৃত্তিবাসী রামায়ণ মানবেন না, কিন্তু বাংলা সংস্কৃত মানেন, কিন্তু কৃত্তিবাসী রামায়ণ মানেন না। ওইটাই হচ্ছে প্রথম কৃত্তিবাস মারা গেছিলেন যতদূর আমার মনে পড়ছে 1461 সালে বা এরকম, অর্থাৎ তারও আগে উনি সেটা লিখেছিলেন। আর অর্থাৎ আজ থেকে কত বছর আগে, প্রায় 550-600 বছর আগে। এবং সেই কৃত্তিবাসী রামায়ণের পরে আরো 100টার উপর রামায়ণ লেখা হয়েছে, এবং বাংলা ভাষায়, গত 500-600 বছর ধরে। আর আমাদের বাঙালিদের জীবনে
মানে জন্ম থেকে মৃত্যু যিনি, যাকে বাদ দিয়ে হয় না, সেই রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথের মানে বিভিন্ন কবিতা, বিভিন্ন নাটক, বিভিন্ন প্রবন্ধে রামচন্দ্র বারবার এসেছেন। আপনাদের হয়তো মানে নিশ্চয়ই জানবেন যে রবীন্দ্রনাথ যে বইটি সবচেয়ে বেশিবার পড়েছিলেন, ঢাকা ইউনিভার্সিটি সেই বইটি পাবলিশ হয়েছিল, সেটা হচ্ছে রামায়ণ। বিভিন্ন কবিতা পাবেন আপনি, ভাষাও চন্দ্র পাবেন, বাল্মীকি প্রতিভা নাটক পাবেন, এরকম অনেকগুলো পাবেন। আপনি নজরুল, নজরুলের আমরা শুধু জানি যে উনি শ্যামা সঙ্গীত করে, আমরা কি শ্যামা সঙ্গীত নজরুলের শুনি না? অবশ্যই শুনি। ঠিক সেই রকম ভাবেই নজরুলের যে রাম গান আছে, সেটা আমরা কি জানি? সেটাও গাওয়া হয়। সঞ্জয় বাবু, আপনি যেহেতু নজরুলের কথা বলছেন, রবীন্দ্রনাথের কথা বলছেন, একটা সম্প্রীতির কথা বলছেন, তো সেখানে দাঁড়িয়ে এই যে রামনবমীর মিছিল, সেখানে কি মুসলিমরাও অ্যালাউড? আপনারা কি মুসলমানদেরও অবশ্যই, ডাকছেন? অবশ্যই, অবশ্যই। সেই কারণেই তো আজকে ধরুন এটা ভারতীয় পরম্পরাটা কি? ভারতীয় পরম্পরাটা যে বসুদেব দৈব কুটুম্বকম। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন জুরা, তারা ইহুদিরা যখন পারসিকিউটেড হয়েছিল, তারা কোথায় পালিয়ে এসেছিল? আমাদের ভারতবর্ষে পালিয়ে এসেছিল, প্রাণ বাঁচাতে, তাদের ধর্ম বাঁচাতে। আজকে যখন হিটলারের হাতে যখন পুলিশরা পারসিকিউটেড হচ্ছিল, তখন তারা কোথায় এসে আশ্রয় নিয়েছিল? আমাদের দেশে। যখন পার্সিরা যখন পারসিকিউটেড হয়েছিল, তারা কোথায় এসেছিল? পৃথিবীর কোনো দেশে তো যায়নি, একমাত্র ভারতবর্ষে এসেছিল। তো ফলে এই পরম্পরা তো আজকের নয় যে সবকিছু অ্যাকসেপ্ট করা। রামচন্দ্র কি চন্ডালকে তার বন্ধু করেননি? করেছিলেন। তো ফলে এইটা তো আমাদের পরম্পরা, যে যিনি আসবেন কেন আসবেন না, অবশ্যই আসবেন। রামচন্দ্র তো কারোর একটা না, ভারতবর্ষের রামচন্দ্র, সারা পৃথিবীর রামচন্দ্র। অরূপবাবু, সময় শেষ উনি হয়ে একটা আসছে জায়গায়, দেবাশিস। আমি এক যেটা হচ্ছে সেকেন্ডে বলছি, উনি উনি আপনারা উনি মার্কস যেটা উনি ওনারা মার্কস যেটা এঙ্গেলস বলছেন, এর সাথে রামের তুলনা করে হিন্দু শাস্ত্রকে অপমান করছেন। রাম তো হিন্দু শাস্ত্রে একজন ভগবানের জায়গায় বসেন, মার্কস এঙ্গেল মানুষ, ফিলোসফার ছিলেন, উনার কোথাও গুলিয়ে যাচ্ছে। আমি সেই জায়গাটা আসছি না, আমি বলতে চাইছিলাম যে কৃত্তিবাসের যে রাম, সেই রামের উগ্রতা প্রকাশ পেয়েছে। কিন্তু আমরা বাংলায় যে সমস্ত রামায়ণগুলো লেখা হয়েছে, 128টা রামায়ণ আছে, বা বাল্মীকির রাম বা তুলসীদাসের রামের কোন রকম এরকম উগ্র মূর্তি দেখানো হয়নি। আমরা এখানে যেটা হচ্ছে, 50 বছর আমাদের বয়স হয়ে গেছে, ওনারও বয়স হয়ে গেছে, উনি কবে এরকম রামনবমীর মিছিল করেছেন এর আগে? একটু যদি জানান প্লিজ। এই যে বিজেপির উত্থান হয়েছে এবং এখানে তৃণমূলের উত্থান হয়েছে, এরপরেই পশ্চিমবঙ্গে হঠাৎ করে রামনবমী, হনুমান জয়ন্তী এসে গেছে। আসলে যেটা ওনারা বলতে পারছেন না, আমি আবার রিপিট করছি, হিন্দু ভোট একত্রিত করার এক মরিয়া প্রচেষ্টা, এটা রাজনৈতিক দৈন্যতা। দেবাশিস, টাইম শেষ হয়ে আসছে, সঞ্জয় বাবু বলুন তাড়াতাড়ি। আপনি অনলাইনার উনি উনি রামনবমীতে অস্ত্রের মিছিল দেখতে পান, মহরমে কেন দেখতে পান না? তখন ওনা কি মহরমে দেখতে পাই না এই কারণে, মহরম কেন হয় জানেন? আপনি মানে যখন কেন কথা বলেন, অস্ত্র তুলে নেওয়া হয়েছে জানেন? আপনি যখন কথা বলেন, আমি কারবালার কিন্তু যে একটা শব্দ মর্মান্তিক বলি। ঘটনা, ইমাম হোসেনের হত্যার জন্য মাত্র 2.5% শিয়া যে আছে পশ্চিমবঙ্গে, তারা নিজেদেরকে মারে বা নিজেদেরকে অস্ত্র নেয়, না, মাত্র 2.5%। আমি যদি দেবাশিস দেখি, যদি আইন শৃঙ্খলার, আমি যদি ল অ্যান্ড অর্ডার পার্সপেক্টিভে দেখি, তাহলে কিন্তু অস্ত্র মানে দুদিকেই দুটোই খারাপ, বেআইনি। দুটোই যদি খারাপ। আমি হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার দুটোই পার্সপেক্টিভে খারাপ। দেখি, আমাকে ওটারও একদম সমালোচনা একদম করতে হবে, এটারও একদম উচিত। সমালোচনা করতে হবে। ঠিক একদম বন্ধ করা উচিত। এইটাই যদি প্রথম থেকে বলতেন, তাহলে আমরা আলোচনাটা অন্য খাতে নিয়ে যেতে পারতাম। তো খুব ভালো, ওয়েলকাম। আমার কথাটা আপনি যে বলেছেন যে দুটোই খারাপ, সেটা আপনার যে এই যে চেঞ্জ হলো আপনার মতামতটা, এর জন্য আমি না আপনাকে না, আমার মতামত বরাবরই চেঞ্জ হয়ে আছে, আমি চেঞ্জের কিছু নেই, এটাই তো মতামত। আমরা কেউ কোন সুস্থ মানুষ, আমি আরেকটা বিষয় আমি শুরুতে বলি, বলেছিলাম যুদ্ধ এবং অন্যায় এবং শোক ছাড়া অস্ত্র তোলা করার কথা নয়। যদি একটু বলতে দেন, তো আরেকটা বিষয়ে বলি, সেটা হচ্ছে উনি শুধু অস্ত্র দেখেন। রাম তো ক্ষত্রিয় ছিলেন, রামের কাছে তো অস্ত্র থাকবেই। রাম যখন 14 বছর বনবাসে ছিলেন, তখনও কিন্তু উনি অস্ত্র পরিত্যাগ করেননি। এবং তারপরে অস্ত্র যে পরিত্যাগ করেননি, তারপরে এই বনবাসের শেষকালে সীতাহরণ হয়। এবং যখন রাবণকে উনি
যখন রাবণকে এমনি এমনি তো হারানো যেত না, তার জন্য তো অস্ত্রই নিতে হতো, এবং তার জন্যই তো অকাল বোধন। উনি সেই কারণে তো আপনি অকাল বোধনে যাচ্ছে, আমি সরি আপনাকে একবার লাস্টবার ইন্টারাপ্ট করছি সঞ্জয় বাবু। আপনি আসল পয়েন্টটা, আমার মূল পয়েন্টটা এড়িয়ে গেছেন, যে আপনাদের রাজনৈতিক দ্বৈনতা, আপনারা ধর্ম ছাড়া মানুষকে একত্রিত করতে পারছেন না, আপনাদের ভোট আসবে না, এটার জন্য রামনবমী করতে হচ্ছে, এটা কেন স্বীকার করছেন না? আশা করি এইটাই আপনি লাস্টবারের মতন ইন্টারপ্রিট করে, যেরকম ইন্টারপ্রিট হ্যাঁ, মানে sure. আমাকে বাধা দিয়েছেন, আর দেবেন না। তো রামচন্দ্র কিন্তু ক্ষত্রিয় ছিলেন, উনি কিন্তু কোনোদিনও অস্ত্র পরিত্যাগ করেননি। সেই কারণেই ওনার দুর্গাপূজা, সেই কারণেই অকাল বোধন। অস্ত্র, ওনার অস্ত্রটাতে সমস্যা আছে। অস্ত্রটা রামচন্দ্রই বলুন বা আমরা আমাদের ভারতবর্ষে, সেটাও পরম্পরা, আমরা কখন ইউজ করি? যখন আমাদের প্রয়োজন হয়। অপ্রয়োজনে আমরা তো ইউজ করি না। উনিও মানে হয়তো নিশ্চয়ই জানবেন যে, যেটা আমি আগে বলেছিলাম, যে একটা সময় মার্ক্সকে বাঙালি করার চেষ্টা করা হয়েছিল, মাওকেও চেষ্টা করা হয়েছিল বাঙালি করে দেওয়ার জন্য। তো ওই যে বললাম শূন্য থেকে মহাশূন্যে, তো মাও কি বলেছিলেন? পলিটিক্যাল পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ দ্য গান। তো এই যে ব্যারেল অফ দ্য গান, পলিটিক্যাল পাওয়ার পাওয়ার জন্য যারা গান ইউজ করে, সেই পরম্পরা তো ভারতের পরম্পরা নয়। আজকে যখন ইন্দোনেশিয়াতে গিয়ে, যখন বালিতে গিয়ে, যখন আমাদের সংস্কৃতি যখন পৌঁছে গেছিল, জাপানে যখন ধরুন বৌদ্ধ ধর্ম পৌঁছে গেছে, পুরো পুরো মানে আপনি যদি ভারতবর্ষের পূর্ব দিকে তাকান, প্রত্যেকটা দেশে ভারতীয় সংস্কৃতি পৌঁছে গেছিল। কেউ বলতে পারবে সেটা তীর ধনুকের ফলে হয়েছিল? কেউ বলতে পারবে না। কে করেছিল, কেমন ভাবে করেছিল? ধর্ম এবং সংস্কৃতি তাই ওখানে পৌঁছে গেছিল, এবং তার জন্য গান ইউজ করা। আমাদের সময় শেষ হয়ে আসছে। আমি প্রণব বাবুকে উনি দিয়ে আমার আজকে প্রশ্নের প্রোগ্রাম উত্তর শেষ দিলেন করবো। না, কিন্তু উনি আমার প্রশ্নটার উত্তর আচ্ছা, দিলেন আমি না, দেখছি যে প্রণব বাবু দেন ধর্মটাকে কিনা, আমি রাজনীতিতে, দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখুন, ধর্মটাকে ধর্ম রাজনীতিতে এবং আনা হচ্ছে। রাজনীতি এটা এইটা দীর্ঘদিন ধরেই চলছে। আপনি যদি বলেন না তাহলে না, সেখানে আমরা আমি যেটা বলছি দেখি উনি এত বাংলা। শাস্ত্রের কথা বলছিলেন, বাইবেলে লেখা আছে চার্চ শুড নট ইন্টারফেয়ার ইন পলিটিক্স, মানে এসব তো ভুলে গেছেন ওনারা ছেড়ে দিন। কিন্তু যেটা বারবার বলছি, যে একটা রাজনৈতিক দলকে যখন রামনবমীর মিছিল করতে হয়, সেটা রাজনৈতিক দ্বৈনতা। তার মানে আমার কাছে রাজনৈতিক ইস্যু নেই, আমাকে হিন্দু ভোট একত্রিত করার জন্য এই মিছিলটা করতে হবে। কেন ধর্মটাকে নিয়ে বিজেপি খেলছে, এটাই আমার বক্তব্য। এইটার উত্তর পাইনি আমি। প্রণব বাবু, দুটো জিনিস, আচ্ছা, সেটা হচ্ছে উনি আমি যেটা বললেন, যেটা কেন খেলছেন, আর দ্বিতীয়ত হচ্ছে আমার কিন্তু শেষ প্রশ্ন, যে দেখুন, রামনবমী মানে তো আমরা রাম রাজত্বের কথা বলি, রাম রাজত্ব মানে সুশাসনের কথা বলি। আজকে যে রামনবমীর এটা আর কি আপনারা যে পালন করবেন, আপনারা কি দেখছেন যে পশ্চিমবঙ্গে যে সুশাসন ফিরে আসবে? শেষ প্রশ্ন প্রণব বাবু। দেখুন, সুশাসন তো মানে যারা ক্ষমতায় থাকবেন তাদের চিন্তা ভাবনা, তাদের সংস্কৃতি তার উপরে ডিপেন্ড করছে। আমি হুম। যদি মানে সুসংস্কৃতি, যেন সংস্কৃতি, যেমন আমাদের প্রত্যেকটা হিন্দু পরিবারে যে সংস্কৃতি দেখতে পাই, ছেলে মেয়েদেরকে যে শিক্ষাটা দিই, সেই শিক্ষাটা যদি আমরা প্রপারলি ঠিকঠাক ভাবে দিই, এবং তার শিক্ষা এবং তার যে ইমপ্লিমেন্টেশন, তাহলে রাজ্যে সুশাসনের কোনো আমাদের বিষয় আছে। আমরা রাজনীতির নামে একটা তুষ্টিকরণের দিকে সবসময় মানে একটা সস্তা একটা ট্রাম্প কার্ড বলতে পারেন, যে আমাকে রাজনীতি করতে গেলে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তুষ্টি করতে হবে, আমাদের সেই ইন্ট্যাক্ট, যেহেতু তারা সংগঠিত হয়ে আছে, বা তাদেরকে মানে তাদের মধ্যে অনেক রকমের ভেদাভেদ, ভাগ ক্লাসিফিকেশন সবসময় ইনট্যাক্ট করে রাখার চেষ্টা করি, জানো, তাদেরকে তুষ্টি করে যদি আমার ফেভারে যদি আমি সেটাকে ভোট বাক্সে নিয়ে আসতে পারি, তাহলে আমি আমার ক্ষমতা কায়েম করতে পারবো। তা এই যে ভাবনা চিন্তা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাজনীতি মানে দেখুন, শুধুমাত্র
উনি যে বললেন আমাদের দেবাশিস দা যেটাকে ব্যাপার বলছেন যে উনি রাজনীতি দেখছেন সবকিছুর মধ্যে। আমাদের সংস্কৃতি নিয়ে যদি আমরা একটু মাতামাতি করি, আমাদের সংস্কৃতি যদি জয় জয়কার করি, মহিমা মণ্ডপ করি, তখন তারা রাজনীতির ভূত দেখেন। এখানে বিজেপির কেন প্রশ্ন আসছে? বিজেপির তো কোনো দূরদূরত্ব আমি দেখতে পাচ্ছি না। রাম তো শুধুমাত্র বিজেপির নয়, আজকে যে মহাকুম্ভে যে এত 66.5 কোটি লোক সে স্নান করতে গিয়েছিল, সেটা কি শুধু বিজেপির লোকেরা গিয়েছিল? যারা বিজেপি করে তারাই গিয়েছিল? সমস্ত হিন্দু সনাতনী বিশ্বাসী মানুষজন তারা গিয়েছিলেন সেই আস্থা দেয় করতে। না, আপনারা, এর আগে তো আমি আমরা তা সঞ্জয় দেখিনি। বাবুকে বলছি, আপনারা কি সিপিএম কেও আমন্ত্রণ জানিয়েছেন? কারণ আমি তো দেখছিলাম সিপিএম এর রাজ্য কমিটির যে মিটিং হলো সেখানে রামকৃষ্ণ তাদের ছবি দেওয়া হয়েছিল। আর কি ধর্মের সঙ্গে তো আমি লাস্ট রাজ্য কমিটির মিটিং যে হুগলিতে হলো সেখানে গ্রাফিটি করেছিল, সেখানে দেওয়াল চিত্রে রামকৃষ্ণের ছবিও ছিল। আর কি ধর্মের সঙ্গে সেই বাদ তো আর নেই। সঞ্জয় বাবু, লাস্ট প্রশ্ন, সময় নেই একদম। এটাই মানে উন্নত থেকে উন্নততর স্টেজে যাওয়া। উনি বারবার রাজনীতির সাথে ধর্ম মেলাচ্ছেন। আপনি যদি মনে করেন 1950 সালে 26শে জানুয়ারি যে আমরা কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করেছিলাম, সেখানে কি সেকুলার বলে কোনো শব্দ ছিল না। এই আলোচনা চলতেই থাকবে। আপাতত আমাদের সময় আজকের মতো এখানেই শেষ। আবার আমরা ফিরে আসব, রামনবমী যত কাছাকাছি আসবে এই আলোচনায় আমরা আবার আসব, কিন্তু একটাই, সেটা হচ্ছে 6 তারিখে যে মিছিল হবে সেটা যেন শান্তিপূর্ণ হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।